জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। প্রাইম টাইম এখন রিডিফাইন্ড। আপনাদের সুবিধে মতো সময়ে আপনাদের পছন্দের শো সন্ধ্যে 7টায় এখন থেকে ক্রস ফায়ার, রাত 8টায় ভাইরাল 24 এবং 8:30টায় অফবিট 24। সোম থেকে শনি প্রতিদিন ক্রস ফায়ার সন্ধ্যে 7টায়। আর আজকে যখন ক্রস ফায়ার আমরা নতুন সময়ে শুরু করছি, আজ থেকে শুরু হয়ে গেল সরকারের দুয়ারে দুয়ারে কার্যক্রম। বিরোধীরা বিচ্ছেন যে একদম শেষ মুহূর্তে ড্যামেজ করার চেষ্টা। এইসব নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুপ্রিয় চন্দ, আমাদের সঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন তাপস সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে সৌরভ শিকদার। শুরুতে একবার আপনাদের জানাই, সরকার আপকে দুয়ার 10 বছর আগে খেলা ঘুরিয়েছিলেন নীতিশ কুমার, আর এবার রাজ্যের সরকারি পরিষেবা নিয়ে দরজায় হাজির রাজ্য সরকার। প্রকল্পের পোশাকি নাম দুয়ারে সরকার। রাজ্য প্রশাসনের আশ্বাস, ক্যাম্পে এলেই এক ছাতার তলায় সব পরিষেবা। আমপান ক্ষতিপূরণ থেকে সরকারি প্রকল্পে অনিয়ম, বিভিন্ন ঘটনায় মানুষের ক্ষোভ সামনে এসেছে, আর তারই মধ্যে নতুন ভূমিকায় রাজ্য প্রশাসন। সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে আর কেউ যাতে না থাকে তা নিশ্চিত করে শুরু হলো দুয়ারে প্রশাসন। এক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট। প্রশাসন শুধুই প্রশাসন, মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবে। জনপ্রতিনিধিদের জড়িত থাকার কোনো প্রয়োজন নেই। দুয়ারে সরকারের ক্যাম্প নিয়েও স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কোনো জাঁকজমক ছাড়াই ক্যাম্প করার নির্দেশ। রাজ্য প্রশাসনের উদ্দেশ্য স্পষ্ট, সাধারণ মানুষকে নিজেদের অভাব অভিযোগ জানানোর সুযোগ দিতে প্ল্যাটফর্ম দেওয়া, সরকারি প্রকল্প বা পরিষেবা পাওয়ার সুযোগ দেওয়া। আপনারা শুনলে খুশি হবেন যে দুয়ারে সরকার 3:35 পর্যন্ত 1,01.18 রিকোয়েস্ট আমরা পেয়েছি। 1.18 লাখ 4টে পর্যন্ত টাইম, সুতরাং আমরা পেয়েছি। সুতরাং পাবলিকের রেসপন্স আছে, পাবলিক আসছেন, তাদের রিকোয়েস্ট দিচ্ছেন। যতটা পারবো আমরা নিশ্চয়ই, যেগুলো প্রয়োজন করবার আমরা ডেফিনেটলি করব। সুতরাং আমি সবাইকে, আমাদের অফিসারদের এবং আমার জনসাধারণকে সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্য প্রশাসন এর মধ্যে রাজনীতি ঢুকতে দিতে রাজি না, কিন্তু রাজনীতি এসেই যাচ্ছে। 21-এর ভোটের দোরগোড়ায় এসে এমন একটি প্রকল্প নেওয়ার প্রয়োজন পড়ল কেন, প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। আর এখানেই ফিরে ফিরে আসছে পুরনো ছবিগুলো। এমনই আরো নানা ইস্যুতে ক্ষোভ থাকতে পারে। রাজনৈতিক মহল বলছে সেই ক্ষোভে মলম দিতেই দ্বিমুখী কৌশল তৃণমূল কংগ্রেসের। প্রথম ধাপে দিদিকে বলার মতো রাজনৈতিক ও সামাজিক ক্যাম্পেন, দ্বিতীয় ধাপে সক্রিয় প্রশাসন। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে পাড়ায় পাড়ায় যাওয়ার পরিকল্পনা। বিজেপি হোক বা বাম কংগ্রেস, বিরোধীরা সরকারি প্রকল্পের দুর্নীতি নিয়ে সরব। একদিকে ক্ষোভে মলম দেওয়া, অন্যদিকে বিরোধীদের আক্রমণ ভোতা করা। জোড়া টার্গেটেই কি দুয়ারে সরকার? এগুলো স্টান্ট এখন আসছে। লোক এতদিন ভিডিওকে খুঁজে পায়নি, দেখতে পায়নি, কথা শোনেনি, কেউ লিস্ট টানানো হয়েছে, বাড়ি তার কেউ বাড়ি পায়নি, পায়খানা পায়নি। তো আজকে যদি সত্যি সত্যি যায় তো খুব ভালো কথা, কিন্তু এগুলো সমস্ত ইলেকশনকে কেন্দ্র করে সে স্টান্ট হচ্ছে আর কি। ওনার বলতে হবে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটা কোনটা পালিত হয়েছে। এতদিন বলছিলেন 100% হয়েছে, এখন দেখা যাচ্ছে কিছু হয়নি, যে কারণে দুয়ারে সরকারকে নিয়ে হাজির করতে হচ্ছে। অনেকেরই মনে পড়ে যাচ্ছে নীতিশ কুমারের কথা। 2010 সালে ভোটের আগে সরকার আপকে দুয়ার প্রকল্প নেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশের জয়ের পিছনে এই প্রকল্প ফ্যাক্টর হয়ে উঠেছিল বলে মনে করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও সেই ইতিহাস ফেরানোর চ্যালেঞ্জ। তার হাতিয়ার দুয়ারে সরকার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি প্রথমে তাপস সিনহার কাছে যাব। তাপস বাবু, একদম নির্বাচনের মুখে দরজায় প্রশাসনকে পৌঁছে দেওয়া, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক নয়? না, মাস্টার স্ট্রোক তো নয়, এটা ব্যর্থতাটা একবারে প্রস্ফুটিত হলো। দিদিকে বলটা ফ্লপ হয়েছে, এটা তুমি জানো। কারণ এই যে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন, যেটা বিকেন্দ্রীকরণ করাটা অনেক সাড়া মিলেছে, এটা কি সত্যি অস্বীকার করা যায়? দিদিকে বলো তো যে অনেক সাড়া মিলেছে। আটকে থাকা পেনশন থেকে শুরু করে অসুস্থ মানুষ যারা হাসপাতালে ভর্তি হতে পারছিলেন না, সুদূর কর্ণাটকে যারা বন্যায় আটকে পড়েছিলেন, তাদের যে সুরাহা হয়েছে এটা অস্বীকার করতে পারে? বলো কি করেছে, কয়জন পরিযায়ী শ্রমিক দিদিকে বলো ফোন ধরেছে, কি কাজ করেছে, পরিযায়ী শ্রমিকদের জন্য কি কাজ করেছে? ক্ষমতার বিকেন্দ্রীকরণের রাস্তা দেখিয়েছিলেন জ্যোতি বসু। আমরা রাইটার্স বিল্ডিং গ্রামে গ্রামে তৈরি করেছিলাম, গ্রাম পঞ্চায়েত। সেই গোটা পঞ্চায়েত ব্যবস্থাকে কাটমানি তোলার আখড়া তৈরি করে পঞ্চায়েত ব্যবস্থা, পৌর ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়েছে।
আজকে পৌরসভা নির্বাচন বন্ধ কেন? আমফানের সময় কোথায় ছিল পঞ্চায়েত? কোথায় দুয়ারে দুয়ারে যাওয়ার দরকার ছিল? আমফানের সময় যাওয়ার দরকার ছিল। যখন লকডাউন তখন বাড়িতে বাড়িতে আমরা বামপন্থী কর্মীরা পৌঁছালাম, ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছালাম, রান্না করা খাবার নিয়ে পৌঁছালাম। তো কোথায় গেল? এখন সরকার রাস্তায় বসার অবস্থা, আর এক ধাপ বাকি। তারা ঘর থেকে দুয়ারে এসেছে, এবারে দুয়ার থেকে রাস্তায় বসবে। এতে সরকার যে প্রকল্পগুলো ব্যর্থ, 100 দিনের কাজে ব্যর্থ, কৃষকের জন্য কাজ করতে ব্যর্থ, বেকারদের কাজ দিতে ব্যর্থ, একটার পর একটা প্রকল্প রূপায়ণে সরকার ব্যর্থ হয়েছে। এটা আজকে নতুন করে আইওয়াস করবার জন্য এই নতুন ধরনের করে প্রকল্প আইওয়াস ঘোষণা করা হয়েছে। করানোর জন্য দুয়ারে সরকার। সুপ্রিয়, বিরোধীরা যেটা অভিযোগ করছেন, যেমন বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন কোট আনকোট মরণকালে হরিনাম। বিরোধীরা তারা অভিযোগ করছেন যে আমপান, করোনা, বিভিন্ন রেশন দুর্নীতি, এই সমস্ত কিছু নিয়ে একদম গ্রাসরুট লেভেলে যে ক্ষোভ দানা বেঁধেছে, এখন শেষ মুহূর্তে একটা মরিয়া চেষ্টা করা হচ্ছে সেই ক্ষোভ সেটার নিষ্পত্তি করার জন্য। প্রত্যেককেই প্রথমে নমস্কার জানাই বিজেপিকেও, তার কারণ বাংলার মাটি সবসময় একটা সম্প্রীতি, সহিষ্ণুতা এবং একটা সমন্বয়ের কথা বলে এবং মানুষকে নিয়ে একসঙ্গে চলার কথা বলে। মা মাটি মানুষ জিন্দাবাদ বা মা মাটি মানুষের আদর্শ চেতনা, এই শব্দবন্ধ নিয়ে যারা ক্ষমতায় এসেছিল, এই শব্দবন্ধ নিয়ে যারা দশকের পর দশক ধরে লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলটার নাম কিন্তু আমরা গর্ব করে বলতে পারি বাংলার দল তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রো পিপল অ্যাকশন নেবেন, প্রো পিপল স্কিম আনবেন, মানুষপন্থী কাজ করবেন, এ কথাই খুব স্বাভাবিক। এবং যারা মানুষের বিপক্ষে, যারা অমানুষ, সেই অমানুষদের যারা পক্ষে অথবা মানবতার যারা বিপক্ষে, সেই বাংলা বিরোধী বহিরাগতরা বাংলার এই সংস্কৃতির সঙ্গে একেবারেই পরিচিত নন। এবং তাদের কাছে বাংলার এমন কোনো মানুষের কি সন্ধান রয়েছে যে দুয়ারে দুয়ারে সরকারের দ্বারা লাভবান নন? তাপস সিনহা তো তোমাদের থিওরি মতো বহিরাগত নয়, তোমাদের থিওরি মতো বহিরাগত নয়। তাপস বাবুরা যে কথা বলছেন, গ্রামে গ্রামে রাইটার্স, গ্রামে গ্রামে রাইটার্স, সৌরভ শিকদার বিজেপির তরফ থেকে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন এবং আমি সৌরভকেও প্যানেলে এই মুহূর্তে নিয়ে নেব, কারণ বোঝাই যাচ্ছে যে কাদের বহিরাগত বলছেন আপনারা, কাদের বহিরাগত বলছেন? নিচে কঙ্কাল পঞ্চায়েত ব্যবস্থা, আপনাদের পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে গোটা পঞ্চায়েত ব্যবস্থাটা লুটতরাজ তৈরি করেছেন। তাই তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সকালে একটা ক্যাবিনেট, একটা কঙ্কাল প্রমাণ করতে পারেন, একটা প্রমাণ করতে পারেননি, একটা প্রমাণ করতে পারেননি, নন্দীগ্রামে পারেননি, মেদিনীপুরে পারেননি, কোথাও পারেননি। 9 বছর সাড়ে 9 বছরে একটা প্রমাণ করতে পারেননি। মানুষ প্রমাণ করে দিয়েছে। আজকে আপনাদের অবস্থার কথা ভাবুন, ছেড়ে সবাই পালাচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়াইটা করুন, বিজেপির দালালি করবেন না। বিজেপির দালালি করতে গিয়ে মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছেন ত্রিপুরায়, তারপর টিভিতে বসে টকশোতে এসি রুমে বসে কথা আমি একটু সৌরভের কাছে আসি। সৌরভ, যখন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরকম একটা প্রকল্প চালু হয়েছে যে প্রশাসন একদম দরজায় পৌঁছে যাচ্ছে, তখন আপনাদের কোন নেতা বলছেন মরণকালে হরিনাম, কোন নেতা বলছেন যে শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের একাধিক স্বীকৃতি, এই রাজ্যের একাধিক প্রকল্প যে পেয়েছে বিগত বছরগুলিতে, এটা আপনারা অস্বীকার করতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, কন্যাশ্রীর মতো প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, এটা অস্বীকার করতে পারেন? অক্সফোর্ডের ডিবেটে প্রথম কোনো মহিলা নেত্রী পার্টিসিপেট করতে চাচ্ছেন, এই সরকারি প্রকল্পগুলো নিয়েই তিনি কথা বলবেন, অস্বীকার করতে পারেন? তারপরও এই প্রকল্পকে আপনারা রিডিকিউল করতে পারেন কোন গ্রাউন্ডে, নাকি শুধু রাজনীতি করার জন্য? দেখুন মৌপিয়া, আমি সবার প্রথমে বলছি, এই যে আজকে ঘরে ঘরে সরকার করছেন, তা আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়ার প্রয়োজন কেন হচ্ছে? মা মাটি মানুষের যে ধ্বনি দিয়ে আজকে ওনারা প্রায় 10 বছর হলো সরকার চালাচ্ছে, তো সেই মানুষের কাছে এখন বাড়ি বাড়ি কেন পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে? মানুষকে কেন গিয়ে এখন মানুষের পায়ে ধরার চেষ্টা করা হচ্ছে? যে যখন বুঝতে পারছেন যে পায়ের তলার মাটি পুরো ধসে গেছে এবং তারা ক্ষমতার থেকে চলে যেতে চাইছেন। আজকে আপনি কেন্দ্রীয় প্রকল্পের কথা বলছেন, আরে কেন্দ্রীয় প্রকল্প যেখানে আজকে যা এখানে করার, আজকে কেন, কোন কারণে আজকে আয়ুষ্মান ভারত এখানে চালু হলো না? আর এখন ভোটের আগে স্বাস্থ্যসাথীর লোভ দিচ্ছেন। করোনাকালে আজকে আয়ুষ্মান ভারত থাকলে
কিন্তু এতগুলো প্রাণ বিনা চিকিৎসায় মারা যেত না। কিন্তু যে আমার নির্দিষ্ট পরিযায়ী প্রশ্ন শ্রমিকদের সৌরভ, নিয়ে যে এত কথা হচ্ছে, যদি আজকে কিন্তু তারাও প্রশাসনকে চিকিৎসা পেতেন। দরজায় পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়, যদি ধরেও নিই যে সেটা বিলম্বিত, আপনাদের অভিযোগ মতো যেটা বিলম্বিত, বেটার লেট দ্যান নেভার। তাদের সমস্যা কোথায়, আপত্তি কোথায় আপনাদের? না, আপত্তি হচ্ছে 10 বছর কি তাহলে ঘুমিয়েছিলেন? একটা সরকার নির্বাচিত হয় মানুষের কাজ করার জন্য, তো তাকে মানুষের ঘরে কেন মরণকালে হরিনাম করতে যেতে হবে? 10 আমি বছর তাহলে কি শুভময় করছিলেন বাবু, আপনারা? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যি সত্যি কি শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোল, সত্যি সত্যি কি ভোটের মুখে নির্বাচনী রাজনীতি মাথায় রেখে এই প্রকল্প, নাকি সাম্প্রতিক অতীতে আমরা যেভাবে দেখে এসেছি বিভিন্ন একাধিক কর্মসূচি তারই একটা নবতম সংযোজন? দেখুন, নির্বাচনের আগে এটা তো বটেই যে আর মাত্র 6 মাস 7 মাস পরে নির্বাচন, এবং সেই সময় এরকম একটা ব্যবস্থা নেওয়া হলো। তবে এছাড়াও কিন্তু আরো অনেক ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে। এই জায়গায় যেটা আমি মূলত যে জায়গাটায় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে উন্নত গণতন্ত্র যেখানে আছে সেখানে মানুষ খুব স্বাভাবিকভাবেই পরিষেবাগুলো পায়। আর যেখানে গণতন্ত্র মোটের ওপর অনেকটা পিছিয়ে আছে, ভারতের মতো দেশে, আমাদের গণতন্ত্র নেই বলছি না, গণতন্ত্র এখানে আছে, কিন্তু গণতন্ত্রের যে সুফল সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। সেটা আপনি আমি প্রত্যেকেই জানি। যে কোনো কাজের জন্য সরকারি অফিসে যাওয়া বা সরকারের কাছে গিয়ে কোনো সুবিধা পাওয়া, এর ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন বাধা আছে। তার কারণ শুধু রাজনৈতিক দল নন, হয়তো আমাদের প্রশাসনের সমস্যাও আছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিটি রাজনৈতিক দলই শিল্পের ক্ষেত্রেও, যেমন পশ্চিমবঙ্গে তো শিল্পের ক্ষেত্রেও অনেক সময় অনেক ধরনের বাধা আসে, যার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প করা হয়, যেখানে বলা হয় যে চটজলদি শিল্প চালু করা যাবে। কিন্তু সব শেষে গিয়ে কিন্তু দেখা যায় যে সরকারি পরিষেবা মানুষের কাছে খুব সহজে পৌঁছচ্ছে না। এবং মমতা ব্যানার্জিরও নিশ্চয়ই মনে হয়েছে যে গত 10 বছর যখন চলছে তার মধ্যে নিশ্চয়ই কিছুটা ফাঁক থেকে গেছে, নিশ্চয়ই ফাঁকি থেকে গেছে সুপ্রিয়, কিছুটা ফাঁকি থেকে গেছে, যে কারণে সেই জায়গাগুলোকে এই মুহূর্তে মেরামতি করতে হচ্ছে। না, শুভময় বাবু, এটা কি অস্বীকার করা যায় যে তৃণমূল স্তরে সেখানে বহু ক্ষোভ বিক্ষোভ, বহু মানুষ তারা অভিযোগ করেছেন এবং তাদের অভিযোগের তীর গেছে তৃণমূল স্তরের তৃণমূল নেতাদের বিরুদ্ধে? মপিয়াদি, আমি একটু তথ্য পরিসংখ্যান দিয়ে বলি। একদমই তাই। যেখানে কাজ রয়েছে, যেখানে মানুষের জন্য কাজ করার একটা মোবিলিটি রয়েছে, সেখানে কিছু ভুল তো থাকবেই। ভুল ছাড়া শুধুমাত্র সেই জায়গাতেই থাকতে পারে যে জায়গায় 0% কাজ। যেখানে কাজ হচ্ছে, তৃণমূল সুপ্রিমো তাকে সতর্ক করতে হয়েছে কাটমানি নিয়ে। মপিয়াদি, আমি পরিসংখ্যান দিয়ে বলছি, এই বিষয়টাই পরিসংখ্যান দিয়ে বলছি। 2000 প্রকল্পগুলো সব ঠিকঠাক রূপায়ণ হলে বাড়িতে বাড়িতে যেতে হতো না। মানুষ একজন আরেকজনের কথার মধ্যে বললে কি হয়, কথাটা উঠে আসে না। আপনার কথার সময় 2020 সালের জুলাই মাস অবধি পশ্চিমবঙ্গ সরকারের কাছে 7.89 লক্ষ অভিযোগ জমা পড়েছে। তার মানে কি, মানুষের মধ্যে সেই আপনারা যে বলছেন ক্ষোভ, অভিযোগ, সেগুলো রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্যতা এখানেই যে জমা পড়া অভিযোগের 93% অভিযোগ, প্রায় 7 লক্ষ অভিযোগ কিন্তু সমাধান করেছে যে সরকার। আমরা গর্ব করে বলতে পারি সেই সরকারটা বাংলার সরকার। ফলে স্বাভাবিকভাবে শুভময় বাবু যেটা বলছেন একেবারেই আমি আংশিকভাবে মেনে নিচ্ছি যে অবশ্যই প্রশাসনিক স্তরের দীর্ঘসূত্রিতার কারণে, লাল সুতোর গিটের কারণে বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় আটকে থাকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেরি হয়। সেই জায়গাটায় যাতে সরকার শুধুমাত্র একটা কেন্দ্রে না থাকে, পরিধিতে ছড়িয়ে যেতে পারে, একেবারে বুথ স্তর পর্যন্ত, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সরকার নেমে এসে কাজ করতে পারে, তার জন্যই কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, আমি আসবো এই প্রসঙ্গে, যে যদি 2013 সালের জনপরিষেবা অধিকার আইন কার্যকর করে রাজ্য সরকার, প্রশ্ন উঠছে যে সেই জনপরিষেবা অধিকার আইন যদি কার্যকর হতো প্রপারলি, তাহলে কি দুয়ারে সরকারের প্রয়োজন হতো? একটা ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে 2013 সালের জনপরিষেবা অধিকার আইন যে কার্যকর করেছিল রাজ্য সরকার, সেই আইনের প্রপার যদি সেটা বলবৎ করা যেত, তাহলে কি দুয়ারে সরকারের প্রয়োজন হতো এতদিন পর? এই প্রশ্নটা কোনো মহল তুলতে শুরু করেছে। আমি সেটা নিয়েই একটু আসবো শুভময় মৈত্রের কাছে। শুভময় বাবু, আমরা দেখতে পাচ্ছি যে এই জনপরিষেবা অধিকার আইন, সেখানে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় যে কোনো পরিষেবা দিতে সংশ্লিষ্ট দপ্তরকে দায়বদ্ধ করতে এই আইন এসসি এসটি শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, জমির পর্চা, একাধিক পরিষেবা এর আওতায়, এবং সময়ে পরিষেবা না পেলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানোর সুযোগ থাকছে। দেখুন, প্রত্যেকটি আইন যেমন আছে সেই আইনের ব্যাখ্যা আছে এবং সেই আইনের রূপায়ণের জন্য কিন্তু প্রশাসন আছে। এবার আমি একেবারে এইখানে তৃণমূল কংগ্রেসের সরকারকে আক্রমণ করতে চাইছি না।
মোটের ওপর ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি তাকান, যে কোনো নিজের কাজে গেছেন, সব সময় কিন্তু সেই যে সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছিল না, যে রেশনের কার্ডটা হারিয়ে যাওয়ার পর সেই রেশনের কার্ড করতে গিয়ে কি বিপদে সাধারণ মানুষকে পড়তে হয়। অবশ্যই বামপন্থীরা যখন ক্ষমতায় আসেন শুরুর দিকে অনেক দ্রুতগতিতে কাজ হয়েছিল কিছুটা সময়, কিন্তু দিনে দিনে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যে মানসিকতা, এখানে শুধু রাজনীতিকে দোষ দিয়ে লাভ নেই, এখানে একেবারে একটা মানসিকতার পরিচয় আছে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, ভারতবর্ষ, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এবং মোটের ওপর পৃথিবীর পিছিয়ে থাকা যে গণতন্ত্রগুলো, সব জায়গাতেই কিন্তু আইন থাকে আইনের মতো, আইন থাকে বইয়ের পাতায়, কিন্তু তাকে সত্যিকারের রূপায়ণের যে দায়িত্ব, তার সত্যিকারের ব্যাখ্যার যে দায়িত্ব, যাতে তা কিনা সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, তা কিন্তু হয় না। সে কারণেই আপনি দেখবেন আমরা এত সমালোচনা করি রাজনৈতিক নেতাদের, কিন্তু যখন হাসপাতালে ভর্তির সময় আসে আমাদের কিন্তু সেই পাড়ার রাজনৈতিক নেতাদের কাছেই যেতে হয়, তাদের সঙ্গে যোগাযোগ করতে হয় যে একটু ভর্তি করার তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। অর্থাৎ পরিষেবা একদম। আমি এখানে একটু সৌরভের কাছে আসবো, যে সৌরভ, সেসব থেকে এই প্রকল্পটা যেখানে জনপ্রতিনিধি তিনি এবং প্রশাসনিক আধিকারিকরা একযোগে যাবেন এবং সাধারণ মানুষের একদম দরজায় গিয়ে পৌঁছবেন, এটা কি অত্যন্ত ওয়েলকাম মুভ একটা নয়, একটা ওয়েলকাম করার মতো প্রকল্প নয়? এটা অবশ্যই ওয়েলকাম করার মতো প্রকল্প হতো যদি ভোটের আগে গিমিক না দেখিয়ে করা হতো। আচ্ছা, আমি একটা নাকি ভোটের আগে এই প্রকল্প নেওয়ায় আপনাদের জন্য একটু মাথা ব্যথার কারণ হয়ে গেছে? আমাদের জন্য কোনো মানুষ এই ভাওতাবাজিতে বিশ্বাস করে না। আচ্ছা, আমাকে বলুন তো, আজকে যখন রাজেশ তাপসের বাড়িতে যাবে এই পরিষেবা দিতে, তখন রাজেশ তাপসের মাকে কি উত্তর দেবে যে বাংলা ভাষায় পড়াশুনো করতে গিয়ে দুটো তাজা প্রাণ ঝরে গেল? আজকে আরামবাগের সুদর্শনের বাড়িতে যখন যাবে তখন তাকে কি উত্তর দেবে যে জাতীয় পতাকা তোলার অপরাধে তাকে গুলি খেতে হয়েছিল? আজকে কলকাতার উপকণ্ঠে আজকে মনীষদার বাড়িতে যদি যায়, মনীষ শুক্লার বাড়িতে, তাকে সেখানে কি উত্তর দেবে? কোন পরিষেবা দিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেবে? যে খালি একটা বিরোধী রাজনীতি করার জন্যে বা একটা রাজনীতির বিরোধ করার জন্যে কতগুলো 130টার উপর প্রাণ অকালে ঝরে গেছে, কোন পরিষেবা দিয়ে কি দুঃখ ভোলানো সম্ভব? দীর্ঘক্ষণ ধরে সৌরভদা অপ্রাসঙ্গিক কিছু তথ্যের অবতারণা করছেন। জাতীয় পতাকার গল্প বাংলাতে শেখাতে আসবেন না, স্টেপ আউট করে 6 মারতে গিয়ে হিট উইকেট হয়ে যাবেন বাংলার বুকে। কারণ বাংলা জাতীয় পতাকা, জাতীয় চেতনা গোটা ভারতবর্ষকে শিখিয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দিকে তাকান, বাঙালির অবদান সবচেয়ে বড় বেশি। ফলে বাংলা সরকার, যেখানে বাংলা সরকারের মুখ্যমন্ত্রীকে যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভায় ডাকা হচ্ছে, বাংলা সরকার যেখানে গোটা দেশে 100 দিনের কাজ থেকে শুরু করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি সবতে 1 নম্বর, সেইখানে যেখানে আজকে যেখানে হকি অলিম্পিয়ানরা কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষক বিরোধী সরকারের জন্য তাদের পদত্যাগ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বাংলা দাঁড়িয়ে রাজনৈতিকভাবে বিজেপি দেউলিয়া হয়ে গেছে। এবং বিজেপির এই দেউলিয়াপনা বাংলায় ক্রমশ প্রকাশিত, বাংলায় ক্রমশ প্রকাশিত। বিজেপি কথা বলতে গেলেই হয় দাঙ্গা, নইলে বিভাজন, নইলে পার্সোনাল এই জায়গার বাইরে মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করার কোনো মানসিকতা সমালোচনা করছেন। আমার জিজ্ঞাস্য যে একদম এইরকম ভাবে মানুষের দরজায় গিয়ে পরিষেবা দেওয়ার মতো কোনো প্রকল্প 34 বছরের শাসনকালে আপনারা করেছেন? না মৌপিয়া, আমি তোমাকে প্রথমেই একটা কথা বললাম যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথাটা জ্যোতিবাবু শপথ নেওয়ার সাথে সাথে করেছিল। আমরা জনগণের পঞ্চায়েত তৈরি করেছিলাম, সেই পঞ্চায়েত দপ্তরে গিয়ে মানুষ কাজ পেয়েছে। মানুষের দরজায় যেতে হতো না, মানুষের দরজায় দরজায় যাওয়াটা কোনো অপরাধ না। গণসংযোগ, মানুষের বিপদে আপদে পাশে থাকা, এটা আমরা দৈনন্দিন করে থাকি। এটার জন্য কোটি কোটি টাকা খরচ করে ঢাকঢোল পেটানোর দরকার নেই। কিন্তু যখনই যাবে মানুষ বিকেন্দ্রীকরণ কি বলছে, বিকেন্দ্রীকরণ কি বলছে? 235-35 এর গল্প কাদের? 235-35 এর গল্পের রচয়িতা কারা? তৃণমূল কংগ্রেসের বিশ্বাস করছে রাস্তায় বসতে হবে, কান ধরে বিকেন্দ্রীকরণের কথা বলছে। আমাকে বলতে দিন, আপনার সময় আমি বলিনি, আমি দূর থেকে বলতে দিন। এইসব করবেন না, আপনি কথা বলুন কিন্তু মিথ্যে কথা বলবেন না। যুক্তির বাইরে একটা কি করে বলবেন? লকডাউনের পরে কোন বাড়িতে গিয়ে একটা স্যানিটাইজার দিয়েছেন, একটা 5 টাকার সাবান দিয়েছেন? কি বলবেন পরিযায়ীদের যখন বাইরে কাঁদছিল তাদের পরিবারের সিপিএম এর এতদিন ক্ষমতার বাইরে থেকে এই রোগ থেকে রোগ মুক্তি দরকার ছিল। যেতেই হবে। এই দুয়ারে সরকার প্রকল্প যে চালু হচ্ছে সেটা আমরাই প্রথম এই খবর দর্শকদের জানিয়েছিলাম এবং তাই নিয়ে শো হয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে যখন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হয়ে গেল,
বিভিন্ন জায়গায়। সেই সময় দাঁড়িয়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতেও এই দুয়ারে সরকার। আর যেদিন এই প্রকল্প শুরু হলো সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সাংবাদিক বৈঠকে কর্মসংস্থানের উপর জোর দিলেন। উইপ্রো, ইনফোসিস তাদের জন্য সুবিধা দেওয়ার কথা বললেন। সব মিলিয়ে কর্মসংস্থান সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। ইনফোসিস, উইপ্রো সহ আরও একগুচ্ছ সংস্থার হাত ধরে কয়েক লক্ষ চাকরি। ভোটের আগে বিপুল চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। রাজ্যে নতুন চাকরি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, সিলিকন ভ্যালিতেই কয়েক লক্ষ চাকরি হতে চলেছে। ভোটের আগে চাকরি দরজা, 3 বছরে 35 লক্ষ চাকরি হবে। নভেম্বরে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি ঘিরে তরজা শুরু। এদিন প্রতিশ্রুতি পূরণের পথে এক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী। 20টি নতুন আইটি সংস্থা লগ্নি প্রস্তাবে অনুমোদন। তথ্য প্রযুক্তিতে কয়েক হাজার চাকরির প্রতিশ্রুতি। রাজারহাটে সিলিকন ভ্যালি ঘিরে এক গুচ্ছ লগ্নির চমক। যে 100 একর জায়গাটা তো ফুলফিল হয়েই গেল, তারপরে আবার ডিমান্ড আসলো আরও 100 একর জমি চাই। আমরা তারপরে আবার 100 একর জমি সিলিকন ভ্যালিতে দিলাম। এবং আজকে শুনলে আপনারা খুশি হবেন যে 20টা আইটি ইন্ডাস্ট্রি আজকেই ক্যাবিনেটে ক্লিয়ার করা হয়েছে, তাদের জমি দিয়ে দেওয়া হলো। এবং হাজার হাজার ছেলে মেয়ে এর ফলে ডাইরেক্ট যারা আইটিতে চাকরি করে এবং তাদের ঘিরেও যে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি চলে এবং তাদের ঘিরেও অনেক কিছু চলে, সুতরাং এটা হাজার হাজার ছেলে মেয়েদের কাজের একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হলো। তৃণমূল জমানায় চাকরি নিয়ে চাপানুতোর। মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ বাম বিজেপি। আগামী 3 বছরে রাজ্যে 35 লক্ষ চাকরির প্রতিশ্রুতি মমতার। গত 5 নভেম্বর এই আশ্বাস মুখ্যমন্ত্রীর। এই দাবিকে উড়িয়ে মাঠে নামেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ করতে ছাড়েননি বাম কংগ্রেসও। মঙ্গলবারও মুখ্যমন্ত্রীর দাবির পর ঠিক সেটাই ঘটল। এ রাজ্য থেকে বহু সফটওয়্যার কোম্পানি বিগত 10 বছরে রাজ্য থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেছে, কারণ সরকারের কোনো স্পষ্ট জমি নীতি নেই, সরকারের শিল্পের জন্য কোনো রোডম্যাপ নেই। এই সরকার এসইজেড বিরোধী। বিভিন্ন প্রশ্নের সময় সরকারি উত্তর দিয়েছে যে আমরা এসইজেড এ বিশ্বাস করি না, এসইজেড বাংলায় হবে না। কর্মসংস্থান, শিল্প, একটা কথা উল্লেখ করলেন না তো। গত 10 বছর ধরে বছরের পর বছর সময়টাকে নষ্ট করলেন, ধ্বংস করলেন। কর্মসংস্থান নেই। 5.5 লক্ষ শূন্য পদ পশ্চিমবাংলায় সরকারি ক্ষেত্রে। কবে পূরণ হবে? কেন এত শূন্য পদ? ভোট রাজনীতিতে চাকরি যে ইস্যু হবে তাতে অবাক হওয়ার কিছু নেই। রাজ্যে 40% ভোটারই 35 বা তার কম বয়সী। এই ভোটারদের কাছে মূল ইস্যু কর্মসংস্থান। রাজনৈতিক মহল বলছে এই ভোটারদের ভোট যাঁর, সরকারও তাঁর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুপ্রিয় চন্দ্রের কাছে আসি। সুপ্রিয়, যখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে বাম এবং বিজেপি সবাই একযোগে কর্মসংস্থান নিয়ে, শিল্পায়ন নিয়ে বিচ্ছে সরকারকে। বাম ফ্রন্ট এবং বিজেপির একটাই দল, এপিট আর ওপিট, তারা মিলে যে কাজটা করছে সেটা অ্যাকচুয়ালি অ্যান্টি বেঙ্গল প্রোপাগান্ডা, অ্যান্টি পিপল প্রোপাগান্ডা। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকারের প্রধান হিসেবে যে কাজটা করছে, কিন্তু তার থেকে বড় কথা যে পলিটিক্যালি এটা কাউন্টার করার থেকে তথ্য দিয়ে কাউন্টার করো। সুপ্রিয়, যে তারা যে প্রশ্নটা তুলছেন যে 10 বছরে কর্মসংস্থান কোথায়, 10 বছরে শিল্প কোথায়, 10 বছরে অ্যাঙ্কার ইনভেস্টর কোথায়, 10 বছরে অ্যান্সিলারি শিল্প কোথায়? গোটা দেশের মধ্যে 1 নম্বরে করেছে মমতা ব্যানার্জি। বাংলাদেশের প্রথম সারির রাজ্যগুলোর মধ্যে একটা রাজ্য। শুধুমাত্র টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্টের জন্য চলতি বছরের অর্থ বাজেটে 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলা সরকারের থেকে। বাম ফ্রন্ট অ্যাকচুয়ালি নিজেদের সময় কাজ করেনি, আর বিজেপি এই সময় সমানে বেকারত্ব দেশে বাড়ছে, দেশে জিডিপির হার কমছে। সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত রাজনৈতিকভাবে দিশাহারা হয়ে পড়ছে বিরোধীরা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ঘরে ঘরে তৃণমূল, আর আগামীতে বিরোধীরা চোখে দেখবে। সৌরভ সিকদারের কাছে আসবে। সৌরভ, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে উইপ্রো, ইনফোসিসের হাত ধরে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন, তিনি এমনিতে আমরা দেখেছি কয়েকদিন আগে 3 বছরে 35 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। 20টি নতুন আইটি সংস্থার লগ্নি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে তথ্য প্রযুক্তিতে কয়েক হাজার চাকরির প্রতিশ্রুতি।
দেখুন, আমি যদি ধরেও নিই যে নতুন আইটি কোম্পানিগুলো আসবে, সেখানে অনেক চাকরির সংস্থান তৈরি হবে, আমি একটা প্রশ্ন করতে চাই, এই আইটি কোম্পানিতে চাকরির মানদণ্ড বা রিক্রুটমেন্ট কি মমতা ব্যানার্জি নিজে বসে করবেন? এই রাজ্যে তো শিক্ষার হাল এমন করে দিয়েছেন যে আজকে কম্পিটিশনে যখন যাচ্ছে তখন ভিন রাজ্য থেকে এসে এই রাজ্যে চাকরি করছে, আর আমাদের রাজ্যের ছেলেরা সেখানে পিয়ন দারোয়ানের বেশিরভাগ চাকরি করছে। রাজ্যের শিক্ষার মান এই জায়গায় নিয়ে চলে গেছেন। আর প্রত্যেক বছর ভোটের আগে সৌরভ আপনারা এতদিন বলছিলেন কর্মসংস্থান নেই, আপনারা বলছিলেন শিল্প নেই। যখন শিল্পের প্রতিশ্রুতি, কর্মসংস্থানের প্রতিশ্রুতি আসছে, তখন আপনারা বলছেন যে শিক্ষার এমন হাল যে শিক্ষা এলেও নাকি কোনো উচ্চ মার্গের চাকরি পাওয়া যাবে না। বিজেপির মুখপাত্র আজকে এই জায়গায় কোথায় গেছে? শিক্ষকরা কারা বাংলার বিরোধী, কারা বাংলার পক্ষে, তৃণমূল শিক্ষা নিয়ে কারা বলছেন? বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ডেকে পাঠাচ্ছে। তারপরেও বাংলা বিশ্ববিদ্যালয় কতগুলো কয়েক বছরে গড়ে উঠেছে জানেন? বাংলার শিক্ষা সম্পর্কে কোনো আইডিয়া নেই। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে তাদের কাছ থেকে বাংলার শিক্ষা, বাংলার একজন ছাত্র যুব প্রতিনিধি হিসেবে শুনতে চাইও না, বাংলা শুনবেও না। আমি এই প্রসঙ্গে আসবো, কারণ আবারও ঘুরে ফিরে কিন্তু বহিরাগত তরজা সেটা কোনো না কোনো ভাবে সারফেস করেই আসছে সুপ্রিয় কথা থেকে। তার আগে আমি শুভময় মৈত্রের কাছে যাবো। শুভময় বাবু, যদি আমরা দেখি যে 40% ভোটার যাদের বয়স 35-এর কম, অর্থাৎ বোঝাই যাচ্ছে কর্মসংস্থান আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশ্বাস, এই প্রতিশ্রুতি, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? হ্যাঁ, দেখুন, কর্মসংস্থান এই সামনের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে একদম এড়ানোর কোনো উপায় নেই। মানুষ হাতে কাজ চান। এবার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একেবারে পরিষ্কারভাবে বলতে হয় যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাক না কেন, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো, তারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে ধরনের স্কিল লাগে সেটা সিপিএমই ক্ষমতায় থাক কিংবা তৃণমূল, বিজেপি থাক কিংবা কংগ্রেস, তারা ঠিক নিজেদের মতো সেগুলো অত্যন্ত ভালোভাবে শিখে নেবেন। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কখনো পশ্চিমবঙ্গের থেকে ছেলে বা মেয়েদের অভাব হবে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গাটায়, সেটা হচ্ছে যে অবশ্যই বিরোধীরা প্রশ্ন তুলবেন যে এই নির্বাচনের ঠিক আগে কেন এত প্রকল্পের ঘোষণা হচ্ছে, 1 নম্বর। আর 2, তথ্য প্রযুক্তি ক্ষেত্র কিন্তু কখনোই ভারী শিল্পের জায়গা নিতে পারে না। অর্থাৎ যে ধরনের সিঙ্গুরের কারখানার যে প্রশ্ন বা বড় হলদিয়া পেট্রোকেমিক্যালের মতো যে ধরনের বড় শিল্প, সেই ধরনের বড় শিল্পের ক্ষেত্রে তৃণমূল সরকারের ভাবনা চিন্তা কি, সেটাও কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহারে আসার প্রয়োজন। কারণ গত 10 বছরে তাদের যে ধরনের কার্যকলাপ, তাতে বড় শিল্প, হয়তো ক্ষুদ্র শিল্পে পালিয়ে গেছে সব, তাদের বক্তব্য পরিষ্কারভাবে জানা নেই। আমার মনে হয় নির্বাচনের আগে তৃণমূল সরকার এটা জানানোর চেষ্টা করবে। নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার নাম করে যেমন প্রতারিত করেছে, ঠিক মমতা ব্যানার্জি 5 মাস আগে, আর 5 মাসও টিকবে না সরকারটা, সে 35 কত চাকরি দিয়েছে? 34-এর গল্প পশ্চিমবঙ্গের যে হাল, তার ভিত তো আপনারা তৈরি করেছিলেন। নরেন্দ্র মোদীর সমালোচনা করার যোগ্যতা সিপিএম এর মতো একটা দলের নেই। আপনারা মানুষ পরিত্যাগ করেছে, সুতরাং নরেন্দ্র মোদীর ভাওতা নিয়ে আপনারা কথা বলবেন না। আচ্ছা, এক এক করে আমি সৌরভ তাপসদা দুজনকেই বলছি, যেহেতু দুজনেই দূরে আছেন, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এক এক করে তাপসদা বলুন, তারপর সৌরভের কাছে আসবো। আমি বলি যে মমতা ব্যানার্জি যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে কৈফিয়ত দিতে হবে। এসএসসি বন্ধ কেন, টেট বন্ধ কেন, জিন্দাল বন্ধ কেন, সিঙ্গুর হলো না কেন, একটার পর একটা কলকারখানা ছেড়ে পালাচ্ছে কেন কাঠমান্ডির জ্বালায়? নিয়োগ প্রশ্নের উত্তর কি তদানীন্তন সরকারের যারা শাসক তাদেরও দিতে হবে না? মমতা ব্যানার্জির জন্য হলো না। কাজ হয়ে যাওয়ার পরও কেন সিঙ্গুর হলো? ডেফিনেটলি যেমন আপনি বলছেন যে তৃণমূলকে দিতে হবে, তদানীন্তন সরকারে থাকা তদানীন্তন শাসক দল তাদেরও এই প্রশ্ন ফেস করতে হবে না? মানুষের জন্য কাজ করছে সরকারটা 5 মাস টিকবে না। তৃণমূল সরকারটা ডুবছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। রাস্তা তোতা বাকি আর জ্যোতিষের মতো হয়ে গেছে, কে টিকবে কে টিকবে না এইসব জ্যোতিষ চর্চা ছেড়ে রাজনীতিতে আসুন, মানুষের জন্য কাজ করুন, বাংলার পাশে থাকুন। সুপ্রিয় আসবো, তাপসদা আসবো, সৌরভকে আমি মাঝপথে থামিয়েছিলাম। সৌরভ, তাপসদা একটু আপনাকে বিরত হতে বলবো, আপনারা একসঙ্গে প্লিজ কথা বলে কারো কথা শোনা যাবে না। সৌরভ শিকদার, না, আজকে দেখুন সার্বিকভাবে দেখতে হবে। শুভময়দা একটু আগে যেটা বললেন,
আজকে যে ভারী শিল্প বন্ধ হয়ে গেছে বা নতুন ভারী শিল্প আসেনি, এটা শুরু যে সিপিএমের আমলে হয়েছিল এটার তো অস্বীকার করার জায়গা নেই। হাওড়াকে আজকে শেফিল্ড বলা হতো, একের পর এক কারখানাগুলো বন্ধ হয়ে গেল। আমরা এই দমদম এলাকায় দেখলাম একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল, পরে সেখানে প্রমোটারদের হাতে তুলে সেগুলো বিল্ডিং তৈরি হয়ে গেল। আর এক মিনিট আমার কথাটা শুনে নিন। আর ঠিক আজকে ঠিক সেইখান থেকে তৃণমূল এসে রাজ্যকে আরো ধ্বংসের পথে ঠেলে দিল। আজকে তো এটা তো কৈফিয়ত দিতেই হবে যে আপনি প্রত্যেক বছর শিল্প সম্মেলন করেন, শিল্প সম্মেলন করার পরে 10 বছরে কটা শিল্প এখানে হয়েছে এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যাব। বিরতির আগে আজকে আমরা দেখলাম যে বহিরাগত বিতর্ক, তাতে নতুন সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায় যে কি বললেন সেটা শুনি, একটা বিরতিতে যাব। আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে, তাই এখানে ওখানে তাকে দিয়ে এজেন্সি লাগিয়ে গভর্নমেন্টের বদনাম করার চেষ্টা করছেন। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলা গুজরাট নয়, বাংলা উত্তরপ্রদেশ নয়, বাংলা বাংলায়, এটা মাথায় রাখবেন। বাংলা অনেকের থেকে সত্য তথ্য, বাংলা অনেক বেশি নির্ভরশীল মানুষের কাছে। বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে আর পকেট থেকে চিরকুট বের করে দিয়ে আমি এটা বলছি এটা করতে হবে, না হলে জেলে নিয়ে যাব, এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক দেশে চলে না, কোনো সাংবিধানিক কোনো ফেডারেল সেট আপটাকে টোটাল বুলডোজ করে দেওয়া চলে না। আমি সৌরভ শিকদারের কাছে চলে যাব। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে বাংলা গুজরাট নয়, বাইরে থেকে লোক এনে এখানে কোনো লাভ হবে না এবং এজেন্সি লাগিয়ে রাজ্যকে বদনাম করার ষড়যন্ত্র হচ্ছে। বাংলা তো অবশ্যই গুজরাট নয়। গুজরাটের মতো শিল্পে, ইনফ্রাস্ট্রাকচারে ওই জায়গায় পৌঁছতে বাংলার এখনও অনেক সময় লাগবে, বাংলাকে যে জায়গায় উনি নিয়ে গেছেন। ঠিকই বলেছেন। আর দ্বিতীয় নম্বর, উনি বহিরাগত নিয়ে এত কথা বলেন, আপনাদের হয়তো মনে আছে, আমাদের সবারই মনে আছে, ওনার একটা টাইমে তৃণমূল কংগ্রেসকে অল ইন্ডিয়া পার্টি করার ইচ্ছে হয়েছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিয়েছিলেন, অনেকগুলো রাজ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা করতেন। আচ্ছা, এখন কেন আর করেন না বলুন তো? মুশকিল হচ্ছে ভারতবর্ষের মধ্যে আপনি বাইরের থেকে পিকেকে এনে আজকে আপনার প্রত্যেকটা রাজনৈতিক এমএলএ, এমপি, কাউন্সিলর সবার বাড়িতে তার লোক পাঠিয়ে আপনি তাদের পর্যালোচনা করতে পারেন। আর আমাদের সর্বভারতীয় দলের নেতারা যদি এখানে আসে তো আপনার আপত্তি কোথায়? সুপ্রিয়, প্রথম কথা হচ্ছে সর্বভারতীয় স্তরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলটার নাম তৃণমূল কংগ্রেস সংসদে, এ কথা ওনার জানা প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে বাংলার বুকে বহিরাগত, বাংলার বুকে সৌরভ, আমি আপনার সময় বলিনি, একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা বাংলার বাইরে কজন সাংসদ আছে বলছি, শেষ পর্যায়ে রয়েছি, আমি আশা করব আনইন্টারাপ্ট ভাবে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সংস্কৃতিতে যখন আমরা কথা বলছি, বাংলা নিয়ে যখন কথা বলছি, আমাদের মনে রাখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সেই নেত্রী, যেই নেত্রী কিন্তু কোনো উপজাতীয়তাবাদের দোহাই না দিয়ে, উপজাতীয়তাবাদে আগুন না দিয়ে তিনি বিশ্ব বাংলার কথা বলেন। বাংলা এবং বিশ্বের মধ্যে আমাদের সংযোগ রক্ষা করবে আমাদের জন্মভূমি ভারতবর্ষ, এই মডেলটা যিনি ভাবতে পেরেছেন, ভাবাতে পেরেছেন, আমরা গর্ব করে বলবো না কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্ব বাংলাটা তো একটু পেটেন্টটাও আছে। এক মিনিট আপনাদের ভারতবর্ষটা হচ্ছে গুজরাটের ভারতবর্ষ, আপনাদের ভারতবর্ষ হচ্ছে দুর্যোধন দুঃশাসনের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ। তাই আজকে মাঝেরহাট ব্রিজ যখন উদ্বোধন করা হয়, মাঝেরহাট ব্রিজের নাম চেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় করছে জয় হিন্দ ব্রিজ। ফলে জয় হিন্দ, আমরা যখন জয় বাংলা বলি, আমরা তার আগে জয় হিন্দ বলি, জয় হিন্দ জয় বাংলা বলি। আপনারা জয় দাঙ্গা বলেন, আপনারা জয় বিভাজন বলেন, কারণ বিভাজন আর দাঙ্গার আরেকটা নাম হচ্ছে পিকেকে এজেন্ট কে লাগিয়েছে? নির্বাচনে জেতার জন্য এজেন্সি নিয়োগ করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই বহিরাগত তত্ত্ব বিশ্বাস করি না। আমরা দিল্লিতে কৃষক আন্দোলন করছি, লন্ডনে, কানাডাতে তার সলিডারিটি হচ্ছে, ভেনেজুয়েলাতে কিছু হলে আমরা এখানে মিছিল করি। আমরা আন্তর্জাতিকতাবাদী, আন্তর্জাতিক সলিডারিটি দরকার মানুষের মধ্যে, সমস্ত জাতির মধ্যে একটা মৈত্রী বন্ধন দরকার। তৃণমূল বিজেপি এটাকে বিভাজন তৈরি করতে চায়। বাংলা বাংলা না, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। কত এজেন্সির কথা বলবো আপনাদের?
আপনারা কিছু আপনারা ডুবছে, টকশোতে আসুন, ডুবছে, জল খান, আবার এসি রুমে বসুন, কিন্তু বললাম দয়া তো। করে মিথ্যাচার করবেন না। খুব সংক্ষেপে বাংলার আমি মানুষ শুভময় বাংলার ইতিহাস মৈত্রের কাছে যাবো। সম্পর্কে করবেন না। শুভময় দা, অর্থাৎ এই বহিরাগত আমরা যে পলিটিক্যাল ন্যারেটিভস এই গত কয়েকদিনে দেখতে পাচ্ছি, তার মধ্যে বহিরাগত এটাও কি একটা অন্যতম ইস্যু হয়ে দাঁড়াচ্ছে? তাদের ঝুলিতে রাজনীতি নেই, তাই বহিরাগত এইসব কথাবার্তা হচ্ছে। ওই যে বহিরাগত এই নিয়ে প্রচুর আলোচনা চলছে, কিন্তু আমাদের সামনের নির্বাচনের আগে এই ধরনের প্রচুর শব্দ আসবে এবং বিভিন্ন শব্দবন্ধের মাধ্যমে নেতারা প্রচার করবেন। তবে যে জায়গাটা এড়িয়ে গেলে একেবারেই চলবে না, সেটা হচ্ছে অসম্ভব একটা অতিমারী পরিস্থিতিতে কিন্তু মানে একটা খাবারের জন্য, বাসস্থানের জন্য এবং ভালো রাস্তার জন্য, বিদ্যুতের জন্য, কাজের জন্য দেখবেনই কতটা চাকরি পাচ্ছেন দেখবেন। সুতরাং আমার মনে হয় না এই শব্দগুলোর ওপর সামনের দিনের রাজনীতি খুব একটা নির্ভর করবে। অনেক ধন্যবাদ শুভময় মৈত্র, তাপস সিনহা, সুপ্রিয় চন্দ্র, সৌরভ শিকদার। অর্থাৎ কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দুয়ারে সরকার, এই সমস্ত বিষয়গুলো তৃণমূল কংগ্রেসকে, এই রাজ্যের বর্তমান শাসক দলকে কতটা ডিভিডেন্ড দেয় আগামী বিধানসভার নির্বাচনে, নাকি বিরোধীরা যেভাবে ক্রমাগত এগুলোকে লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছে তারাই শেষ অবধি সফল হয়, তার উত্তর পাওয়ার জন্য আমাদের আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, আপনাদের শো ক্রস ফায়ার এবার থেকে সোম থেকে শনি সন্ধ্যে 7টায়